সানায়ের অসুস্থতা না থাকলে কিনশা থেকে পাকিস্তানের ফেরার সফরটি তাদের জীবনের সবচেয়ে আনন্দঘন সফর হতো। 5 বছর পর তারা নিজের দেশে ফিরে যাচ্ছে, কিন্তু সামনে আশঙ্কা ছাড়া আপাতত কিছুই দেখতে পাচ্ছে না। বহু বছর পর ইমামা আবারও ঘর ছাড়া গৃহহীন হয়ে পড়েছে। নিজের ঘরের ছাদ ছেড়ে একদম সালারের পিতামাতার ঘরে এসে উঠেছে। ওনারা অসম্ভব ভালো মানুষ, ভালোবাসতে জানেন, অনুগ্রহ করতে জানেন, তবে কখনো খোটা দেন না। কিনশা থেকে পাকিস্তানে আসার আগে ইমামা তাদের বাসায় বুঝিয়ে, আমরা এখন যেখানে যাচ্ছি এটা আমাদের বাড়ি নয়, ওখানে আমরা মেহমান, আর যতদিন আমরা সেখানে থাকবো ভালো মেহমান হয়ে থাকবো। আর ভালো মেহমানরা কি করে? ইমামা তার গৃহহীনতাকে এক সুন্দর মোড়কে তাদের সামনে পেশ করে। ভালো মেহমান অনেক কিছু নিয়ে আসে, সুন্দর সুন্দর কথা বলে এবং তাড়াতাড়ি চলে যায়। কোনো কাজ করে না, সারাক্ষণ বিশ্রাম করে। হামিন তার অভ্যাসবশত ও প্রত্যাশা মাফিক সবার আগে উত্তর করল। সে তার অভিজ্ঞতা ও প্রত্যক্ষ থেকে কথা বলে ইমামাকে নিরুত্তর করে দিল। ইমামা হাসি চলে এলো। মাকে হাসতে দেখে হামিন উৎফুল্ল হয়ে পড়ল। হুররে, আমি জিতে গেছি! সে শূন্যে মুষ্টিবদ্ধ হাত দোলাতে দোলাতে যেন সঠিক উত্তর বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিল। সে কি ঠিক বলেছে? ইনিয়া যেন বিশ্বাস করল না। নো, ইমামা বলল। হামিনের চেহারা অবিশ্বাস্যতা ফুটে উঠল। ভালো মেহমান কাউকে বিরক্ত করে না, কাউকে আদেশ করে না, কোনো জিনিস সে দোষ খোঁজে না, সব কাজে মেজবানের থেকে অনুমতি নিয়ে করে, নিজের কাজ মেজবানের উপর চাপিয়ে দেয় না। ইমামা তাদের বোঝানোর ভঙ্গিতে বলল, ও মাই গড মাম্মি, আমি ভালো মেহমান হতে চাই না, আমি কেবল মেহমান হতে চাই। হামিন মায়ের কথায় খণ্ডন করে প্রচণ্ড গম্ভীর হয়ে বলল, আমরা দাদার বাড়ি যাচ্ছি, তাই আমাদের ওখানে এমনভাবে থাকতে হবে যেন তারা বিরক্ত না হন, আমাদের প্রতি যেন তাদের কোনো অভিযোগ না থাকে, কিংবা আমাদের দ্বারা কোনো কষ্ট না পান। ইমামা তার কথা উপেক্ষা করে বলল, ওকে। ইনায়া, রাইসা ও জিবরিল সমন স্বরে মাকে আশ্বস্ত করল। আর আমরা আমাদের বাড়িতে কবে যাব? তাকে উপেক্ষা করার ফলে হামিন অবশেষে প্রশ্নের উত্তর করল, জলদিই যাব। ইমামা দৃষ্টি লুকিয়ে তাকে উত্তর দিল। সে প্রশান্ত হলো না। জলদি কবে? সে অস্থির হয়ে বলল, অনেক জলদি। আর আমাদের বাড়িটা কোথায়? হামিন আগের প্রশ্নে প্রশস্ত না হয়ে পাল্টা প্রশ্ন করল। ইমামা যেন নিরুত্তর হয়ে গেল। প্রশ্ন সঠিক, তবে তার উত্তর তো নেই। আমরা নতুন বাড়ি কিনব। ইনায়া যেন ইমামার পক্ষ হয়ে উত্তর করল। কোথায়? হামিন পরিপূর্ণ উত্তর যাচ্ছে, যেখানে বাবা থাকবেন। জিবরিল এবার থেকে পরিপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করল। আর বাবা কোথায় থাকবেন? হামিন আরও একটি অকাট্য প্রশ্ন করল। প্রশ্নটিতে ইমামা আঘাত পেল। এখন আমরা পাকিস্তান যাচ্ছি, তারপর বাবা যেখানে যাবেন সেখানেই আমরা চলে যাব। জিবরিল মায়ের চোখ ভিজে উঠতে টের পেয়ে যেন প্রাচীর হওয়ার চেষ্টা করলো। ওয়াও, এটা তো অনেক ভালো। হামিন অবশেষে প্রশস্ত হলো। আমি বাবার সঙ্গে থাকতে চাই। সে যেন ঘোষণা করে তার পছন্দের কথা জানান দিল। ইমামা তাদেরকে বেশি কিছু বলতে পারল না। এটা বোঝানোর অনেক কঠিন কাজ, বিশেষ করে এমন জিনিস বোঝানো যে নিজেই বুঝে আসে না। তাদের চারজনকে সে ঘুমাতে যেতে বলে নিজেই তাদের রুম থেকে বেরিয়ে গেল। মাম্মি, হামিন তার পেছনে লাউঞ্জে বেরিয়ে এলো। ইমামা পিছনে ফিরে তাকালো, দেখলো হামিন যেন কিছু ভাবছে। ইয়েস, ইমামা উত্তর করলো। আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আমি কনফিউজড। হামিন মাকে বলল, কেন? ইমামা তার চেহারা দেখতে লাগলো। কারণ আমি আমার প্রমিস ভাঙতে চাই না। হামিন তার অস্থিরতার কারণ বলল, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আমি আপনার সিক্রেট জানি। ইমামার হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে কণ্ঠনালীতে চলে এলো। আমি জানি আপনি চিন্তিত, হামিন বলে চলল। ইমামা যেন আরও একটু মাটিতে ঢুকে পড়ল। হামিন এখন তার আরও কাছে চলে এসেছে। 6 বছর বয়সী তার কোমর পরিমাণ ছোট্ট বাচ্চাটি বলল, প্লিজ আপনি চিন্তিত হবেন না। আই ডোন্ট লাইক ইট ওয়েন ইউ ক্রাই। আপনি কান্না করলে আমার ভালো লাগে না।
হামিন এখন ঝুঁকে পড়ে তাকে বলছিল। ইমামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। প্রথমে জিবরিল আর এখন হামিন। তার প্রতিটি সন্তানকে কি এই কষ্ট বহন করার ছিল? তুমি কি জানো? ইমামা এই কথাটুকু যেন বলতে পারছে না। সে কেবল হাত বুলিয়ে হামিনকে সান্ত্বনা দিতে লাগলো। দাদা ঠিক হয়ে যাবেন। হামিন এখন তাকে সান্ত্বনা দিচ্ছে। ইমামার মনে হলো সে হয়তো শুনতে ভুল করেছে। হামিন হয়তো বাবা বলেছে। আমি দাদাকে জিজ্ঞেস করেছি। হামিন পুনরায় ইমামাকে বলল। ইমামা আরও বিক্ষিপ্ত হলো। কাকে কি জিজ্ঞেস করেছ? দাদাকে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন তিনি ঠিক হয়ে যাবেন। ইমামা আরও বিক্ষিপ্ত হলো। দাদার কি হয়েছে? জিজ্ঞেস না করে পারল না। দাদার কি ব্রেন টিউমার হয়নি? দাদার অ্যালঝেইমার হয়েছে, তবে উনি ভালো হয়ে যাবেন। ইমামা যেন স্তম্ভিত হলো। পাকিস্তানে পৌঁছে ইমামা সর্বপ্রথম সিকান্দার ওসমানকে হামিনের বলা টিউমারের ব্যাপারে জিজ্ঞেস করল। উত্তরে তিনি বললেন, 1 মাস আগে রুটিন মোতাবেক মেডিকেল চেক আপ করার আমার টিউমার ধরা পড়ে। এটা এখন প্রাথমিক স্টেজে আছে। কিন্তু তিনি চিন্তা করছিলেন ইমামা আবার সালারকে এটা বলে না দেয়, তাহলে আবার সালার চিন্তিত হয়ে পড়বে। ইমামা যখন বলল, সালারকে আমি কিছু বলিনি, তখন তিনি বললেন, সালারকে কিছু বলো না। আমি তাকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। তার অপারেশন হতে চলেছে। এর মধ্যে আমার অসুস্থতার কথা বলে তাকে পেরেশানিতে করাতে চাই না। তিনি এখন নিজের চেয়ে সালারকে নিয়ে বেশি চিন্তিত। বাবা, আমি তাকে বলবো না। আমিও চাই না সে চিন্তায় পড়ুক। ইমামা ওনাকে আশ্বস্ত করল। আপনি জানেন আপনার সঙ্গে সে আন্তরিকভাবে মিশে আছে। এটা শুনলে নিজের অসুখের কথাও ভুলে যাবে সে। আমি জানি। তিনি এক বিষণ্ণ হাসি দিয়ে বললেন, এই বয়সে নিজের রোগ নিয়ে চিন্তা নেই আমার। আল্লাহর শুকর, আমি আমার জীবন কাটিয়ে ফেলেছি, অনেক ভালো কাটিয়েছি। এখন সালারের সুস্থতা দরকার। শেষ বাক্যটি তিনি অদ্ভুত পরিতাপ মিশিয়ে বললেন। যদি আমার সাধ্য থাকতো তাহলে আমি তার অসুখ আমার কাঁধে নিয়ে নিতাম। আমার জীবনের বাকিটুকু আয়ু তাকে দিয়ে দিতাম। ইমামা ওনার হাতে নিজের হাত নিয়ে নিল। আপনি শুধু তার জন্য দোয়া করেন বাবা। মা বাবার দোয়া অনেক কিছু হয়। দোয়া ছাড়া কী বা করতে পারি আমি? আমি ভাবতাম সে আমাকে কৈশোরে ও যৌবনে অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু এ তো এখন আমাকে বৃদ্ধ বয়সেও যন্ত্রণা দিচ্ছে। তিনি কথা শেষ করতে পারলেন না, কেঁদে ফেললেন। এক কাজ করুন পাপা, ইমামা ওনার হাতে চাপড় দিয়ে দিতে বলল। কি? ইমামা তার হাতের আংটি খুলে সেটি সিকান্দার ওসমানের মুঠোয় পুরে দিল। এটি বিক্রি করে দেন। সিকান্দার ওসমান তার মুখের দিকে তাকিয়ে রইলেন। কেন? বহু কষ্টে তিনি বললেন, আমার টাকার প্রয়োজন। কত? এটি বিক্রি করে যা পাওয়া যায় তাই। ইমামা, তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু ইমামা থামিয়ে দিল। না, করবেন না। এই কাজ আপনি ছাড়া আর কাউকে দিয়ে করাতে পারবো না। সিকান্দার ওসমান ভেজা চোখে চুপচাপ ইমামার দিকে তাকিয়ে রইলেন। সালারদের প্রতিষ্ঠানের নাম হলো সামার ইনভেস্টমেন্ট ফান্ড। সামারিজ ইনভেস্টমেন্ট ফান্ড। তার অপারেশনের 2 সপ্তাহ আগে নিউ ইয়র্কের সালার সিকান্দার ও সামার ইনভেস্ট ফান্ডের বোর্ড অফ গভর্নেন্স বিশ্বের প্রথম গ্লোবাল ইসলামিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিল। 500 কোটি টাকার পুঁজি নিয়ে এই ফান্ডের সূচনা হলো। সামার ইনভেস্টমেন্ট ফান্ড হলো সেই নতুন অর্থব্যবস্থার প্রথম ইট, যেটি সালার সিকান্দার ও তার 5 জন সহযাত্রী মিলে প্রতিষ্ঠা করতে চেয়েছে। একে তারা আগামী 20 বছরের মধ্যে বিশ্বের বড় বড় ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে সুদভিত্তিক ব্যবস্থার সামনে বিকল্প হিসেবে দাঁড় করাতে চেয়েছে। সালার সিকান্দারের অসুস্থতার খবর যদি মিডিয়ায় এত জোরে সোরে প্রকাশ না পেত, তবে বোর্ড অফ গভর্নেন্স 6 জন সদস্য এই ফান্ডে যাত্রা শুরু করতে $1 বিলিয়ন পুঁজি নিত। কিন্তু সেটি একসঙ্গে বিশ্বের 500টি দেশে। লক্ষ্যটি কঠিন ছিল, তবে অসম্ভব নয়, কারণ এর অবকাঠামো দাঁড় করানোর জন্য তাদের হাতে ছিল পুরো 5 বছর। কিন্তু সালার সিকান্দারের অসুস্থতা যেন প্রথম পদক্ষেপই তাদের মেরুদণ্ড ভেঙে দিল। তারপর বোর্ড অফ গভর্নেন্স ভেঙে যায়নি। তারা একসঙ্গে থেকেছে, ঐক্যবদ্ধ হয়ে লড়েছে, কারণ তাদের 6 জনের কেউই এই কাজটিকে নিছক ব্যবসা হিসেবে নেয়নি। তারা ঝাঁপিয়েছে এক অদৃশ্য খাতে, মুজাহিদদের মতো নিজেদের উৎসর্গ করার জজবা নিয়ে। 30-15 এই 6 জন
মানুষ একে অপরকে খুব ভালো করেই চেনে। তারা একে অপরের ইচ্ছে, অবস্থান আর খ্যাতি সম্পর্কে জানে। সালার সিকান্দার, আমেল কালিম, মুসা বিন রাফি, আবুজর সেলিম, আলী আকমল ও রাকিন মাসউদ, এই ছয়জনকে নিয়ে গঠিত এসআইএফ এর বোর্ড অফ গভর্নেন্স। একে অনায়াসে বিশ্বের সেরা বোর্ড অফ গভর্নেন্সগুলোর একটি বলা যেতে পারে, কারণ এই ছয়জনই তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একটি পাওয়ার হাউস। ভিন্ন ভিন্ন ছয়টি ক্ষেত্রে অর্জিত দক্ষতা, সামর্থ্য আর দীর্ঘ অভিজ্ঞতা তারা একত্র করেছে এসআইএফের পতাকার তলে। 40-এর কোঠায় পা রাখলেও তাদের প্রত্যেকের ঝুলিতে রয়েছে 15 থেকে 20 বছরের কর্মজীবনের সাফল্য ও সুনাম। তারা বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে যোগ্য বোর্ড অফ গভর্নেন্স অন্যতম। আমেল কালিম একজন আমেরিকান মুসলিম। তার মা মালয়েশিয়ান আর বাবা আরব। তাদের দুজনের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকাতে। আমেল কালিমের একটি ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি ফার্ম রয়েছে। আমেরিকার 150ও বেশি আর্থিক প্রতিষ্ঠানে সে পরামর্শ নিয়ে পরিচালনা করায়। বিশ্বসেরা 10 ইনভেস্টমেন্ট গুরুসহ বা বিনিয়োগের জগতের শীর্ষ বিশেষজ্ঞদের তালিকায় সে তৃতীয়। এমনকি ফোর্বস ম্যাগাজিনের সে বিশেষ তালিকায় তার নাম রয়েছে, যেখানে পরবর্তী 10 বছরের সম্ভাব্য বিনিয়োগের উদ্যোক্তাদের নাম উল্লেখ করা হয়েছে। আমিল কালিম বোর্ড অফ গভর্নেন্সের সবচেয়ে ধর্মপ্রাণ ও অনুশীলনকারী মুসলিম। তার গভীর ধর্মীয় জ্ঞান ও আমলের পাবন্দি দেখে বোর্ড অফ গভর্নেন্সের বাকি 5 জন সদস্য তাকে এই স্বীকৃতি দিয়েছে। এই নিয়ে সে প্রশান্ত, তবে আনন্দিত নয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই সে সালারকে চিনে। বিশ্ববিদ্যালয়ের সেরা 5 ছাত্রের মধ্যে সালার ও আমেল কালিম ছিল অন্যতম। তাদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকতো। সবচেয়ে সেরা জিপিএ নিয়ে টপ করা সত্ত্বেও যে কয়টি সাবজেক্ট সালার পিছিয়ে থাকতো, সেগুলোতে টপ থাকতো আমেল কালিমের। মুসা বিন রাফি, যদিও সে মাস্কাত ও ওমানের 2 রাজ পরিবারের রক্তের সঙ্গে যুক্ত, তবে নিজ দেশের ক্ষমতাসীন পরিবারের সঙ্গে মতবিরোধের কারণে বহু আগে থেকেই আমেরিকায় বসবাস করছে। তার জন্ম হয়েছিল আমেরিকাতেই। জন্মের কিছুদিন পরেই তার বাবা মা স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমায়। 26 বছর বয়সে বাবার আকস্মিক মৃত্যুর পর মুসা পেয়েছিল তার বাবার মালিকানাধীন সে শিপিং কোম্পানিটি। মাঝারি মনের একটি কোম্পানিকে পরবর্তী 15 বছর সে গড়ে তুলেছে এক শীর্ষস্থানীয় শপিং লাইনে। তার কোম্পানি এখন বিশ্বের কন্টেইনার শপিং এর দ্রুততম ও সেরা প্রতিষ্ঠান হিসেবে গণ্য। সালার আর তার পরিচয় হয়েছিল কলম্বিয়ায়। তারপর থেকে তাদের যোগাযোগ চালু থাকে। সালার সিকান্দার রাষ্ট্রীয় ব্যাংকে কাজ করার সময় মুসার পরিবারের বহু সম্পত্তি দেখভাল করেছিল একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে। আবুজর সেলিম একজন আমেরিকান আফ্রিকান। সে একটি বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। আফ্রিকায় তাকে বলা হয় ফার্মাসিউটিক্যাল কিং, কারণ আমেরিকা ভিত্তিক তার কোম্পানি আফ্রিকার বহু দেশে ওষুধ সরবরাহের প্রথম স্থানে রয়েছে। সালারের পর বোর্ড অফ গভর্নেন্সের সেই হয়েছিল দ্বিতীয় সদস্য। আফ্রিকার সঙ্গে গভীর সম্পর্ক ও সেখানে প্রায়শই আসা যাওয়ার ফলে সে বহু আফ্রিকান ভাষা শিখে ফেলে এবং সেগুলোতে অনর্গল কথাও বলতে পারে। বোর্ড অফ গভর্নেন্স তাকে আবুজর সেলিম নামে ডাকে না, তারা তাকে হাতেম তাই বলে ডাকে। সে নিঃসন্দেহেই বোর্ডের সবচেয়ে উদারতম সদস্য। তার কোম্পানি বার্ষিক নিট লাভের 1/4 আফ্রিকার বিভিন্ন দেশে চ্যারিটেবল প্রতিষ্ঠানে দান করে থাকে। সালার আর আবুজর শুধু বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েনি, তারা একসঙ্গে জাতিসংঘের একটি ইন্টার্নশিপও করেছে। আলী আকমল একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। সে টেলিকমিউনিকেশনের একটি কোম্পানি পরিচালনা করছে। টেলিকম খাতে তাই কোম্পানি গত 10 বছরে আমেরিকার সবচেয়ে বেশি লাভজনক কোম্পানির মধ্যে গণ্য হয়েছে। বিশ্বের দ্রুততম উন্নতির মুকুটও এই কোম্পানির মাথায়। আলী আকমল নিজের একজন টেলিকম ইঞ্জিনিয়ার। তার আর সালারের পরিচয় হয় ইয়েল বিশ্ববিদ্যালয়ে কিছু বিতর্কের মাধ্যমে। তারপর সে পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয়। রাকিন মাসুদ একজন পাকিস্তানি আমেরিকান। সে একটি ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনা করে। গালফ অঞ্চলের রাজপরিবারের বড় একটি অংশ তার নিয়মিত ক্লায়েন্ট, আর এখন এই ক্লায়েন্ট তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের বহু বিশিষ্ট পরিবার এবং হলিউডের বহু ধনী ব্যক্তিত্ব।
সালার রাকিনকে পাকিস্তান থেকেই চিনে। যদিও তারা শুরু থেকে বন্ধু ছিল না, তবুও তাদের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাকিনের মতো সেও নিজে ফাইন্যান্সিয়াল পিএইচডি করেছে। রাকিনও তার মতো সুদমুক্ত অর্থব্যবস্থার সবচেয়ে বড় দৃঢ় প্রতিশ্রুতিশীল একজন সমর্থক। 6 জন এই দলটি 5 কোটি টাকার এই মূলধন শুধু নিজের সুনাম ও বিশ্বাসের ওপর নির্ভর করেই একত্র করতে সক্ষম হয়েছে। তারা যদি এই 500 কোটি টাকা 17 দেশে বিনিয়োগকারীদের জন্য লাভজনক করে তুলতে পারে, তাহলে পরবর্তী 3 বছরে 50টি দেশ এবং $1 বিলিয়ন লক্ষ্যে পৌঁছানো অসম্ভব কিছু নয়। যে প্রকল্প নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, এসআইএফের প্রথম পর্যায়ে সেগুলো সংখ্যা খুব সীমিত। কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে তারা তাদের আর্থিক পরিকল্পনাগুলোকে কেবল সেই 17 দেশেই নয়, বরং আগামী 10 বছর 70টি দেশে বৃদ্ধি করতে চাচ্ছে। এর মাধ্যমে তারা সবচেয়ে কম আয়ের মানুষটিকে আর্থিক সেবা দিতে চায়। এসআইএফ কিছু মৌলিক ও সহজ নিয়মের উপর প্রতিষ্ঠিত। তারা তাদের ফান্ডের বড় অংশ কিছু বিনিয়োগকারীদের দিতে চাচ্ছে, কারণ এতে করে এই নতুনরাই একদিন অনেক বড় হয়ে উঠবে, আর এটাই হবে এসআইএফের সাফল্য। তবে এসআইএফ কোনো ঋণদাতা হয়ে নয়, বরং একজন বন্ধুর মতো অংশীদার হিসেবে তাদের সঙ্গে কাজ করবে। সেটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। সময়টি কম বেশি হবে লাভ লোকসানের উপর ভিত্তি করে। সময়টি নির্ধারিত হবে তারা কত টাকা বিনিয়োগ করছে সেটার উপর নির্ভর করেও। খুঁজো, যাচাই করো, শেখাও, ব্যবহার করো, লাভ করো এবং ক্ষতির জন্য প্রস্তুত থাকো। মানসম্পদের বিনিয়োগের জন্য এটাই হলো এসআইএফের মূল দর্শন। গত 5 বছরে এসআইএফ তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো গড়ে তোলার হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। ব্যাকআপ সাপোর্টের জন্য এমন কিছু বিনিয়োগও তারা করেছে যেগুলো কোনোভাবে সুদের সঙ্গে জড়িত নয়। এই 6 জন মানুষ তাদের নিজ নিজ দক্ষতাকে এই কোম্পানির পেছনে ব্যয় করছে। এর মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আগ্রহ করে তুলছে। তবু লাভ ক্ষতি যা হবে তা সমান সমান ভাগে ভাগ করে নিব, এই নীতি মেনে তাদের উপর ভরসা করে কে আসবে এই প্রতিষ্ঠানটিতে। তাদের সামনে আরও বড় একটি চ্যালেঞ্জ হলো গত 5 বছরে স্টেক হোল্ডারদের দেওয়া টাকাগুলো তারা কিভাবে লাভজনক বানাবে। এটি ছিল বিশাল একটি কাজের শুরুতে ছোট্ট একটি পদক্ষেপ, এত ছোট যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান তাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয়নি। অবশ্য ফাইন্যান্সিয়াল মিডিয়া এ নিয়ে অনুষ্ঠান করছে, খবর ছেপেছে, কৌতূহল দেখিয়েছে। খুব সিরিয়াস না হলেও একে তারা নিজেদের ভবিষ্যতের কোনো হুমকি মনে করেনি। পৃথিবীতে এমন কোনো কোনো প্রতিষ্ঠান বা ফান্ড নেই যা পুরোপুরি সুদমুক্ত ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকতে পেরেছে। আর কেউ দাঁড়ালেও সে যেন অর্থব্যবস্থার হাতিদের সামনে দাঁড়ানো এক ক্ষুদ্র পিঁপড়ার মতো, এর বেশি কিছু না। তাহলে সেখানে এসআইএফ কি বা করতে পারবে, আর কি বা বদলাতে পারবে? তারা বড়জোর একটি সফল আর্থিক প্রতিষ্ঠান হয়ে উঠতে পারবে। কিন্তু শুধু সফল হলেই হয় না, পৃথিবীতে বিদ্যমান অর্থব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে হলে নিজেদেরকে টিকে থাকার ক্ষমতা প্রমাণ করতে হবে। কিন্তু তাদের এই ক্ষমতা এখনও কারো চোখে পড়েনি। কেবল এই 6টি মাথায় তা দেখতে পেয়েছে, যে 6 জনের মূল প্রতিষ্ঠাতা। এসআইএফের প্রতিষ্ঠান ঘোষণা করাতে কাঁধে চাপা এক বিশাল ভার নেমে পড়েছে। অন্তত সালার সিকান্দারের কাছে এমনটা মনে হয়েছে। যতটা স্বীকৃতি পাওয়ার কথা ততটা সে পায়নি, তবুও এইটুকুতে সে হতাশ নয়। আসলে তারা এমন সব বিশাল আর্থিক বাজারে প্রবেশ করেছে যেখানে তারা সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলো বহু আগেই প্রতিষ্ঠিত, আর তারা জানে ওদের সঙ্গে প্রতিযোগিতা করা খুব সহজ কিছু নয়। আমেরিকায় 1 সপ্তাহে সালাদ ডজনেরও বেশি সেমিনার আর মিটিংয়ে যোগ দিয়েছে। বোর্ড অফ গভর্নেন্সের অন্যান্য সদস্যদের অবস্থাও প্রায় একই। তারাও লাগাতার বহু মিটিংয়ে অংশগ্রহণ করেছে। সপ্তাহের শেষে তাকে পাকিস্তানে ফিরতে হবে। পাকিস্তানে এসে সবার সঙ্গে দেখা করে অপারেশনের জন্য পুনরায় তাকে আমেরিকায় আসতে হবে। এদিকে তার রুটিন একের পর এক অ্যাপয়েন্টমেন্টে ভরে যাচ্ছে। সালার অসুস্থ খবর শুনে সরে গিয়েছিল। 1 সপ্তাহ সেমিনার ও মিটিং করে তারা অবশ্যই সেখানে থেকে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে পেরেছে। এটি ছিল এক বিশাল সাফল্য, যেন বহু প্রত্যাশিত বৃষ্টির সে প্রথম ফোঁটা যার অপেক্ষায় ছিল তারা। এসআইএফ প্রতিষ্ঠার জন্য সালার বিনিয়োগকারীদের এবং মূলধন জোগাড় করতে পেরেছে ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে নিজের পকেট থেকে বাকি 5 জনের
মতো মোটা অঙ্কের টাকা বিনিয়োগ সম্ভব হয়নি তার। হাতে যা ছিল সেগুলো বিক্রি করলেও তা অংশীদারি কোটি টাকার বেশি হয়নি। প্রতিষ্ঠানের এই পর্যায়ে পরিবারের কারো থেকে ঋণ নিতে চায়নি সে। সন্তানদের জন্য তো সে কিছুই রেখে যেতে পারছে না, তাই তাদের থেকে কিছু নিয়ে তাদের কাছে অন্তত ঋণের বোঝা চাপিয়ে দিতে চাচ্ছে না। তা সত্ত্বেও ফান্ড ঘোষণার একদিন পরে সিকান্দার ওসমান আমেরিকায় ফোন করলেন, বললেন এসএএফ-এর আমি 5 কোটি টাকা বিনিয়োগ করতে চাই। এত টাকা আপনি কোথায় পাবেন? সালাহ চমকালো। বাপকে কি গরিব মনে করো তুমি? তিনি অভিমানী হলেন। সালাহ হাসতে লাগলো। আপনি গরিব হলে আমি আমার চেয়ে বেশি না। আমার সঙ্গে তো তোমার প্রতিযোগিতা যায় না। সিকান্দার ওসমান উদাসীনভাবে বললেন, আমার সমান হতে হলে তোমার আরও 10-20 বছর লাগবে। হয়তো লাগবে না। আচ্ছা, দেখা যাবে। আগে আমাকে বলো, এখানে পাকিস্তানে তাদের লোকাল অফিস ও কাজবাজের কী প্রক্রিয়া করলে? তিনি প্রসঙ্গ পাল্টে ফেললেন। এত টাকা কোথায় পেলেন? আপনি কি বিক্রি করেছেন? সালাহ ওনাকে প্রসঙ্গ পাল্টাতে দিল না, সরাসরি প্রশ্ন করল, ফ্যাক্টরি। সালাহ স্তম্ভিত হয়ে গেল। এই বয়সে এসব সামলাতে পারবো না আর। কামরানের সঙ্গে কথা বলেছি, সে আর তার বন্ধু কিনতে রাজি হয়েছে। তাছাড়া ফ্যাক্টরি থেকে সবার প্রাপ্য বুঝিয়ে দিতেও হবে আমাকে। তিনি এমনভাবে কথা বলছেন যেন এটি সাধারণ কোনো বিষয়। আপনি কাজ করতে পারতেন পাপা। একটা চলমান ব্যবসা কেন ছেড়ে দিলেন? এখন আপনি কি করবেন? সালার প্রচণ্ড অসন্তুষ্ট হলো। কিছু না কিছু করেই নিব। এটা তোমার সমস্যা নয়, আর না করলেও কি হয়েছে? বাবার দায়িত্ব কি তুমি নিতে পারবে না? বাবা তো সারা জীবন দায়িত্ব পালনই করে আসছে। সিকান্দার ওসমান তাকে শাসালেন। আপনি আমার জন্য করছেন এসব? সালার ব্যথিত হয়ে আছে। হ্যাঁ। এবার সিকান্দার কথা না ঘুরিয়ে সরাসরি বলল, পাপা, আমাকে জিজ্ঞেস করার দরকার ছিল আপনার। পরামর্শ তো করতেন। জীবনে কোনো কাজটি তুমি আমার পরামর্শ করেছ? সবসময় করার পর শুধু জানাতে। বিষয়টি তিনি রসিকতায় ভোলানোর চেষ্টা করলেন। সালান ওনার এই কাজে খুশি হলে না। তার মন অদ্ভুত ভারী হয়ে গেল। কি হয়েছে? সিকান্দার ওসমান যেন তার নীরবতার টোকা দিলেন। আমার উপর আপনি এত অনুগ্রহ কেন করেন? কতদিন করবেন? সালান না বলে পারল না। যতদিন বেঁচে আছি। সিকান্দার ওসমান নিজের অসুখের কথা বলতে পারলেন না। আপনি আমার চেয়ে বেশি বাঁচবেন। হায়াতের কথা কে জানে? সিকান্দার ওসমানের স্বর এই প্রথম সালারের কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু এ নিয়ে আর বেশি ভাবতে পারল না। তার আগে সিকান্দার ওসমান প্রসঙ্গ পাল্টালো। জিবরিল, তুমি সবার খেয়াল রাখতে পারবে না? ইমামা তাকে হয়তো একবার 10মবারের মতো প্রশ্নটি করল। জি মাম্মি, রাখতে পারবো। জি ডোন্ট ওয়ারি। মাকে প্যাকিংয়ে সাহায্য করতে করতে সেও 10মবারের মতো একই উত্তর করল। সালারের অপারেশনের সময় তার পাশে থাকতে চাচ্ছি ইমামা। সালারের নিষেধ সত্ত্বেও সে তার সঙ্গে যাবেই। ওখানে আমার অনেক প্রয়োজন পড়বে তোমার। বাচ্চারা এত ছোট নয় যে আমাকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারবে না, ইমামা সালারকে তখন বলছিল। আর এখন টিকিট কনফার্ম হতে বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে তার। এই প্রথম সে তাদের একা ফেলে দূরে কোথাও যাচ্ছে, আর সেটাও এত দীর্ঘ সময়ের জন্য। দাদিও তোমাদের কাছে থাকবেন, ওনার খেয়াল রাখতে হবে তোমাকে। জি রাখবো। আর হোমওয়ার্কও করো। এখন তোমাদের স্কুল নতুন, মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ছোট ভাই বোন তো খাপড়ালে তাদেরকে বোঝাতে হবে। জি। আমি আর তোমার পাপা প্রতিদিন তোমাদের সঙ্গে কথা বলবো। আপনারা ফিরবেন কবে? এতক্ষণ এই প্রথম প্রশ্ন করল জিবরিল। 1 মাসের মধ্যে। আর একটু বেশি লাগতে পারে। অপারেশন হলেই বোঝা যাবে, ইমামা চিন্তিত চেহারায় ভাবতে ভাবতে বলল। যদি কোনো সমস্যা না হয় তাহলে সর্বোচ্চ 1 দিন রাখবে, পর তিনি বাবা বাড়ি ফিরে আসবেন। ইমামা অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কিভাবে জানো? আই রিড অ্যাবাউট ইট। এ ব্যাপারে আমি পড়াশোনা করেছি। সে মায়ের দিকে না তাকিয়ে বলল। কেন? জানার জন্য, জিবরিল সরলভাবে বলল। ইমামা কতক্ষণ তাকে দেখতে থাকলো, তারপর চোখ সরিয়ে হ্যান্ডব্যাগে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ তার মনে হলো জিবরিল তার দিকে তাকিয়ে আছে, একদম এক ধ্যানে। ইমামা মাথা তুলে এক পলক তাকে দেখল। সে সত্যি তার দিকে তাকিয়ে আছে। কি হলো? সে জিবরিলকে প্রশ্ন করল। প্রত্যুত্তরে সে তার কানের কাছে দৃশ্যমান একটি সাদা চুল হাত দিয়ে ধরতে ধরতে বলল,
আপনার অনেক চুল পেকে গিয়েছে। ইমামা নিশ্চুপ তাকে দেখতে থাকলো। তার পাকা চুল হাতে নিতে নিতে জিব্রিলকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইমামা অপলক তার মুখের দিকে তাকিয়ে রইল। জিব্রিলের জন্মের আগের সময়টা ইমামার সবচেয়ে খারাপ সময় ছিল। অন্তত তখন পর্যন্ত পাওয়া তার জীবনের সবচেয়ে খারাপ সময়। আমেরিকায় ফিরে গিয়ে নিজেকে স্বাভাবিক করতে সে সবসময় কোরআন তেলাওয়াত করত। সালাহ যখনই তেলাওয়াত করতো ইমামা তার পাশে গিয়ে বসে পড়ত। এই কিতাব যেন কোনো অদৃশ্য স্পঞ্জের মতো তার সমস্ত বেদনা শুষে নিত। তার মনে হতো সে শুধু একা নয়, বরং তার ভেতরে নড়তে থাকা প্রাণটিও তেলাওয়াতের সময় চুপচাপ তার তেলাওয়াত শুনছে। যেন সেও মনোযোগ দিয়ে তার বাবার তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াতের সঙ্গে পরিচিত হচ্ছে। কোরআনে যে সুর তার মায়ের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সেটা যেন তার জন্য শাস্তির উৎস হয়েছে। সে যখন কান্না করতে তার ভেতরকার প্রাণটিও তখন অস্থিরতায় ছটফট করত, যেন সে তার মায়ের কান্না দেখে অস্থির হচ্ছে, মায়ের যন্ত্রণা দুশ্চিন্তা উপলব্ধি করতে পারছে। আজ 10 বছর পর জিব্রিল তেমনই আছে। সে তার মায়ের কালা চুলের মাঝে পাকা চুল দেখে অস্থির হচ্ছে। ইমামা তার হাত থেকে চুল সরিয়ে সে হাতে চুমু খেলো। এখন আবার সাদা চুল নিয়ে পড়াশোনা শুরু করে দিও না। ভেজা চোখে মুচকি হেসে তাকে উত্ত্যক্ত করলো ইমামা। সে লজ্জা পেল। তারপর মৃদু সুরে বলল, আমি আগে এই নিয়ে পড়ে ফেলেছি। স্ট্রেস অ্যান্ড ইনহেলদি ডায়েট এর মূল কারণ। এই হামিন নয়, জিব্রিল। প্রশ্নের আগেই উত্তর খুঁজে ফেলে সে। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। একটা সময় ছিল যখন তার কেউ ছিল না, আর এখন এমন একটা সময় এসেছে যখন তার সন্তান তার সাদা চুল দেখে চিন্তিত হয়ে পড়েছে। এটি তার জীবনের হাসিল মাহসুলের সবচেয়ে সফল ও সার্থক অংশ। 3.5 কোটি টাকার চেকটি দেখে কিছুক্ষণের জন্য নড়তে পারল না সালার। এই খামটি একটু আগে ইমামা তাকে দিয়েছে। তখন সে ফোনে কথা বলছিল, আর খাম খুলতে খুলতে ইমামাকে জিজ্ঞেস করছিল এতে কি আছে। প্রশ্নের উত্তর পাওয়ার আগে তার নামের চেকটি সে দেখতে পেল। সে মাথা তুলে ইমামার দিকে তাকালো। ইমামা চায়ের দুটি কাপ সেন্টার টেবিলে রেখে সোফায় বসে চায়ের উঠন্ত ভাবের দিকে তাকিয়ে আছে। সালা চুপচাপ তার পাশে এসে বসে পড়ল। আমি চাই তুমি এই টাকাটা নাও, নিজের কাছে রাখো, অথবা এসআইপি ইনভেস্ট করো। সালারের পাশে বসতেই চায়ের কাপ ওঠাতে ওঠাতে ইমামা বলল, তুমি ওই আংটিটি বিক্রি করে দিয়েছ? সালার শাসায় প্রশ্নটি করল। মুহূর্তের জন্য ইমামা বলতে পারল না। তারপর মৃদুস্বরে মাথা নেড়ে বলল, আমার ছিল, বিক্রি করতে পারি আমি। বিক্রির জন্য দেইনি তোমাকে। সালার অভিমানী হয়েই আছে, কিংবা ব্যথিত। তুমি জিনিসের মূল্যায়ন করো না। না বলে থাকতে পারল না সে। চায়ের ঢোক গিলতে গিলতে ইমামার মাথা নাড়ল। ঠিক বলেছ, আমি জিনিসের মূল্যায়ন করি না, মানুষের করি। মানুষেরও করো না। সালার বিরক্ত হলো। কেবল তোমারই করিনি, তাই হয়তো শাস্তি পাচ্ছি। চোখে অশ্রু এলো, স্বরের সঙ্গে হাতেও কেঁপে উঠল। নীরবতা এলো, থামলো, আবার ভেঙে গেল। তুমি একটা বোকা। সালার এখন আর বিরক্ত হয়ে নেই। চেকটিও সে খামে ভরে ওভাবে টেবিলের উপর রেখে দিল। আগে ছিলাম, ইমামা বলল। এখনও আছো, সালার পিরপিরি করে বলল। চালাকি দিয়ে এখন আর কি করবো আমি? প্রত্যুত্তরে প্রশ্ন করলো ইমামা। এই টাকা এখন তোমার কাছে রাখো, অনেক কাজে প্রয়োজন হবে তোমার। তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে বলল সালার, আমার কাছে তো যথেষ্ট টাকা আছে, এখন ফাঁকা তো নয়। আমি কেবল এসআইপি এর খানিক অবদান রাখতে চাচ্ছি, ইমামা বলে চলল। অলংকার বিক্রি করে তোমাকে অবদান রাখতে চাইনি। তুমি কেবল দোয়া করো। অলংকার বেচে কেবল টাকার পাওয়া যায়, দোয়া নয়। তাছাড়া এগুলো আমি পারি না। বছরের পর বছর ধরে লকারে পড়ে আছে, ভাবছি এগুলো। সালা তার কথা পূর্ণ হতে দিল না। অত্যন্ত কঠোরভাবে তাকে বলল, ওসব অলংকার তুমি কিছুই করবে না। ওগুলো বাচ্চাদের জন্য রেখেছি, থাকতে দাও। ওগুলো বিক্রি করে ফেললেও এরপর থেকে আমি আর তোমার থেকে 1 পয়সাও নেব না। ইমামা নিশ্চুপ হয়ে গেল। চায়ের ঢোক গিলে সালারের কাপ রেখে দিল। তারপর তার দিকে ফিরে যেন খানিক অসহায় ভঙ্গিতে বলল, কেন করছো এসব?
কোনো উত্তর না করে ইমামা চুপচাপ তার বাহুতে মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। এই প্রথম সালারের উপলব্ধি হলো, অপারেশনের সময় যতই কাছে আসছে ইমামা ততই দিশেহারা হয়ে পড়ছে। দিশেহারা হয়তো অনেক ছোট একটা শব্দ। তার এই দুশ্চিন্তা, অস্থিরতা, আশঙ্কা ও অলিক ভীতি প্রকাশের জন্য সালারও চিন্তিত। কিন্তু ইমামার দিশেহারা অবস্থা যেন তার নিজের দুশ্চিন্তা ভুলিয়ে দিয়েছে। তুমি আমার সঙ্গে যেও না ইমামা, এখানেই থাকো বাচ্চাদের পাশে। সালার আবারও তাকে বলল। ইমামা তার সঙ্গে আমেরিকা যেতে চাচ্ছে, অথচ সালার তাকে সে না যাক। সালার চাচ্ছে না। তার জেদের কাছে তো হার মেনে নিয়েছে সালার, কিন্তু তাকে এখন এমন চিন্তিত দিশেহারা দেখে তার মনে হচ্ছে অপারেশনের সময় ইমামা তার পাশে থাকা উচিত নয়। ওখানে কোনো বড় অঘটন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটলে একা একা কীভাবে সামলেবে সে? বাচ্চারা এখনও অনেক ছোট, তাদের রেখে তুমি আমার সাথে কিভাবে থাকবে? তারা দুশ্চিন্তা করবে। সালার এখন তাকে নতুন এক ওজোর দেখাচ্ছে। করবে না, তাদের আমি বুঝিয়ে দিয়েছি। ইমামার কোনো পরিবর্তন হলো না। ওখানে আমার সঙ্গে ফুরকান থাকবে, পাপা থাকবে। তোমার এখানে বাচ্চাদের পাশে থাকা উচিত। সালার পুনরায় পিড়াপিড়ি করলো। আমার প্রয়োজন নেই তোমার। ইমামা মনক্ষুণ্ণ হলো। সব সময়। সালার তার মাথায় চুমু খেতে খেতে বলল, সব সময়? তার কাঁধে জড়িয়ে ধরে এই প্রথম ইমামা শব্দটি নিয়ে ভাবল, যা মূলত মিথ্যা। এই ব্যাগে আমি সব কিছু পুরে রেখেছি। সালার হুট করে প্রসঙ্গ বদলালো, যেন সে তাকে নিজেকেও আরও একটি যন্ত্রণার খাত থেকে বাঁচাতে চাচ্ছে। সালার এখন রুমের একপাশে পড়ে থাকা এক ব্রিফকেসের দিকে তাকিয়ে ইশারা করছে সঙ্গে নেওয়ার জন্য। ইমামা না বুঝে উভাবেই তাকে জড়িয়ে বলল, না, আমার সব জিনিস, চাবি, কাগজপত্র, ব্যাংকের পেপার এবং বাচ্চাদের সম্পর্কিত সকল জিনিস। অ্যাকাউন্টে যে টাকা আছে সব চেকবুক সাইন করে রেখে দিয়েছে, সেই সঙ্গে আমার একটি উইলও। সারা অত্যন্ত ধৈর্য সহকারে বলে চলল। ইমামা চুপচাপ শুনতে থাকলো। আল্লাহ না করুক, অপারেশনে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে এটি তোমাদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা। সালার, ইমামা যেন তাকে আর কিছু বলতে নিষেধ করছে। তোমার নামে একটি চিঠিও আছে ওতে। আমি সেটা পড়ব না। ইমামা গলায় যেন কান্না জমাট বেঁধে আছে। আচ্ছা, তাহলে এভাবেই তোমাকে শুনিয়ে দিই যা লেখা আছে। সালার এখন তাকে জিজ্ঞেস করছে। না। ইমামা আবারও তাকে থামিয়ে দিল। তুমি বই পড়তে চাও না, চিঠি পড়তে চাও না, আমার মুখে কথাও শুনতে চাও না, তাহলে তুমি কি চাও? সালা তাকে জিজ্ঞেস করছে। বই আমি পড়ে ফেলেছি, অবশেষে স্বীকারোক্তি দিল। সালা চমকালো না। আমি জানি। সালা উত্তরে ইমামও চমকালো না। কেউ কি তার সন্তানের জন্য এমন পরিচয় রেখে যায়? ইমামা যেন অভিযোগ করলো। তাহলে কি সত্যি লিখব? সালা জিজ্ঞেস করলো। আল্লাহ যা মাফ করে দিয়েছে তা ভুলে যাওয়া উচিত। জানি না মাফ করেছেন কি না, এ তো আল্লাহই জানেন। আল্লাহ তো গোপন রেখেছেন, তাই না? ইমামা তার কথার জোর দিল। আমি চাই না আমার সন্তানরা জানুক যে তাদের বাবা জীবনে অনেক ভুল করেছে, যে ভুলগুলো তাদের চোখে তোমার সম্মান ও শ্রদ্ধা নিঃশেষ করে দেবে। ইমামা তাকে বলে চলল। তাহলে কি মিথ্যা বলবো যে আমি পবিত্র হয়ে জন্মেছি আর ফেরেশতাদের মতো জীবন কাটিয়েছি? না, বলবে। আর স্বাভাবিক মানুষের মতোই কাটিয়েছি। সালার অনাকাঙ্ক্ষিত হাসল। এই বইয়ের কি শয়তান মনে হয়েছে আমাকে? এটি আমি সম্পাদন করব। ইমামা উত্তর না করে অন্য কথা বলল। সালার যেন আরও কিছুটা প্রফুল্ল হলো। তার মানে আমাকে মুমিন বান্দা বানিয়ে দিবে? সেটা তোমাকে জীবনে বানাতে পারলাম না, তাহলে বইয়ে বানাবো কিভাবে? ইমামা না বলে থাকতে পারল না। সালার আবারও হাসলো। এও ঠিক বলেছ। সে মাথা খোঁচালো। বহুদিন পর তার এভাবে কথা বলছে, এমন যেন জীবনে আগে কখনো কোনো সমস্যাই ছিল না, সব ঠিক ছিল, কোথাও কোনো কষ্ট ছিল না। এরপর কি নাম রাখবে আমার আত্মীয় জীবনে? আবে হায়াত। ইমামা অজান্তেই বলল। সালারের হাসি অদৃশ্য হয়ে গেল। চেহারা বিবর্ণ হলো, তারপর আবার হাসলো। ও তো কেউ পান করে পৃথিবীতে আসে না। ইমামার চোখে চোখ রেখে সে বলল, খুঁজতে তো পারে।
ইমামাও তার চোখে চোখ রেখে বলল, লা হাসিল, নিফল। ও তো জীবনও না, নিফল। সালারা নিরুত্তর হয়ে চুপ হয়ে গেল। তুমি জীবনকে একটি তাসের খেলা মনে করে কাটাচ্ছ, আর এই বইটিও তুমি এভাবেই লিখেছ, ইমামা বলে চলল। সালাদ শুনতে থাকলো। জীবনে 52 পাতায় খেলা তো নয়। তোমার লেখা বইটি 250 পাতা জুড়ে কেবল স্বীকারোক্তি রয়েছে, তোমার অতীত জীবনের সত্য সব স্বীকারোক্তি। কিন্তু এমন কোনো বিষয় নেই যা পড়ে তোমার সন্তান তোমার মতো হতে চাইবে। আমি চাই জীবনকে তুমি আবে হায়াত মনে করে লেখো, যেটা পড়ে তোমার সন্তান তোমার মতো হতে চাইবে। কেবল তোমার সন্তানই নয়, যে কেউই সেটা পড়ে তোমার মতো হতে চাইবে, ইমামা তাকে বলে চলল। আমার কাছে এখন হয়তো এতটা সময় নেই, সালাম মৃদু সুরে বলল। তাহলে সময় চাও আল্লাহর কাছে, তোমার সকল দোয়াই তো আল্লাহ কবুল করেন। ইমামা ব্যথিত মনে পড়ল। তুমি চাও যে জিনিস আমি চাইলে আল্লাহ দেন না, সেটা তুমি চাইলে দিয়ে দেন। সালা তার চেয়েও অদ্ভুত স্বরে বলল, আমার বিশ্বাস তোমার কিছু হবে না। প্রচণ্ড হতাশা, দুশ্চিন্তা এবং তোমার মেডিকেল রিপোর্ট দেখার পরও কেন জানি আমার মনে হয় সালার, তোমার আর আমার পথ চলে এখানেই শেষ নয়। এভাবে কি শেষ হয়ে যাবে আমাদের যোগ্যতা? সালারের হাত ধরে বলল সে। আমারও মনে হয় না। সালার অদ্ভুত ব্যথায় মুচকি হাসল। এখনও তো আমাদের একসঙ্গে অনেক কিছু করা বাকি, একসঙ্গে হজ করা, তোমার জন্য একটা বাড়ি করা, অনেক কিছু বাকি। সালার এখন অপূর্ণ কাজগুলো হিসাব করছে, যেন অন্ধকারে জোনাক পোকা খুঁজছে। ইমামা মাথা নুইয়ে ফেলল। সেও অন্ধকারে কেবল জোনাক পোকাই খুঁজতে চায়, অন্ধকার নয়। অপারেশন টেবিলে শুয়ে অ্যানাস্তাসিয়া নিয়ে অবচেতনই হতে চলেছে সালার। তার আগেই সে তাদের সবাইকে নিয়ে ভাবতে লাগলো, যাদেরকে সে ভালোবাসে। ইমামা, যে অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে, সিকান্দার ওসমান, যিনি এই বয়সেও তার নিষেধ সত্ত্বেও নিজের চোখে ছেলের অপারেশন দেখবেন বলে এখানে চলে এসেছেন, তার মা, যিনি পাকিস্তানে তার বাচ্চাদের সামলাচ্ছেন, আর তার সন্তানেরা জিব্রিল, হামিন, ইনায়া, রাইসা। একে একে সবার চেহারা তার সামনে ভেসে উঠল। জিব্রিল ছাড়া বাকি সবাই জানে পাপার একটি ছোট্ট অপারেশন হবে, আর অপারেশন করলেই তিনি ঠিক হয়ে যাবেন। আমেরিকায় আসার আগেই ইনায়া এটি শুনে চিন্তিত হয়ে পড়েছিল। সালারের সান্ত্বনা সত্ত্বেও অপারেশনের শব্দের মানে সে বুঝতে পেরেছিল। বাবা ইজ আ বয় অ্যান্ড বয় আর ব্রেভ। বাবা একজন পুরুষ, আর পুরুষেরা সাহসী, এ বলে হামিন তাকে সান্ত্বনা দিয়েছিল। আর রাইসা, যে তার জন্য সবসময় লনের গাছ থেকে কোনো সুন্দর ফুল বা পাতা এনে রেখে দেয়, এটি ছিল তার অভ্যাস। সেই মামাকে সালারকে সবসময় ফুল এনে দেয়। আমেরিকায় আসার সময় হলুদ রঙের একটি প্যানিজি ফুল দিয়েছিল সালারকে। সেটা ছিল বসন্তের প্রথম প্যানিজি। সিকান্দার ওসমানের লনে এটি ফুলেছিল। সেই ফুলটি এখনও তার ব্যাগে আছে। স্লান গত রাতে ব্যাগ খুলতে সালার সেটি দেখতে পেয়েছিল। অবচেতন যেতে যেতে অদ্ভুত জিনিস ভাবতে শুরু করছে সে, যেন নিজের মানসিকতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আয়াত পড়তে পড়তে তার জিহ্বা এখন ক্রমশ ভারী হয়ে পড়ে এসেছে। বেঁধে যাচ্ছে সে, যা পড়ছিল তার মনে করতে পারছে না। সমস্ত মুখ, শোরগোল, ভাবনা সব কিছু ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করেছে। অতঃপর অস্পষ্ট হতে অস্পষ্টতর হয়ে সব কিছু অদৃশ্য হয়ে গেল।